আমার একটা অবজারভেশন আছে, আমার মানে এটা মানে সবারই অবজারভেশন, ইকোনমিক্যালি আমি ভেবে দেখিনি বা তারা ইকোনমিস্ট আছেন বলার জন্যে। মধ্যবিত্ত বিভিন্ন জায়গায় এক এক রকমভাবে ডিফাইন্ড। মানে যে কলকাতার মধ্যবিত্ত সেই মধ্যবিত্ত মানে ব্যাঙ্গালোরের মধ্যবিত্ত নয় হয়তো। না, সেটা তো আর্থিক আর্থিক গল্পগুলো কস্ট অফ লিভিং এর সঙ্গে ডিপেন্ডেন্ট। হুম, দিল্লির আলাদা, বম্বের হ্যাঁ, আলাদা, তার নানান রকম মধ্যবিত্তর। অর্থাৎ আমি যেই বলছি একজন মধ্যবিত্ত, যে বম্বের মধ্যবিত্ত, তার যে সে গল্প আমার এখানে ধনী। সে আমাদের এখানে ধনী। এক্স্যাক্টলি, এটার একটা আমি দেখেছি। ছোটবেলায় আমরা যাদের মধ্যবিত্ত তকমাটা দিতাম, যেটা ভাবতাম, আহ, মধ্য- ছোটবেলায় যে মধ্যবিত্ত তার বাড়িতে গাড়ি ছিল না। না না, ছোটবেলায় বাড়িতে শিক্ষা ছিল, এই ছিল, চাকরিজীবী ছিল বা ছোট ব্যবসায়ী ছিলেন, তারা মধ্যবিত্ত হিসেবেই আমাদের কাছে এই ছিল। এখন যাদের মধ্যবিত্ত বলি বা আমরা ভাবি বা দেখি, ডেফিনেশনটা এমন হয়ে গেছে যে এখন মধ্যবিত্তর হয়তো একটা দুটো ফ্ল্যাট আছে, হ্যাঁ, একটা দুটো ফ্ল্যাট আছে, একাধিক গাড়ি আছে, গাড়ি আছে, সেও কিন্তু মধ্যবিত্তের মধ্যে পড়ে হ্যাঁ, গেছে। সেও মধ্যে। কিন্তু মজাটা হচ্ছে যে সে যখন ওই ধনীতে পৌঁছচ্ছে, আগেকার দিনের মধ্যবিত্ত তুলনায় ধনীতে, যে ওই ধনীর ব্লকে ছিল সে আরো ধনীতর হয়ে গেছে। অতএব সে মধ্যবিত্ত চেস চলছে। এখন যাদের এগুলো নেই তারা প্রায় একটু নিম্ন মধ্যবিত্ত জীবনযাত্রাতেই চলে গেছে। এই একটা কথা, স্ট্যাটাসটা হাই হয়ে গেছে। স্টেটাস হাই হয়ে গেছে। কিন্তু আমি আমার একটা কথা বলি, স্টেটাস আর আভিজাত তো আলাদা জিনিস। না, আভিজাত্যটা তো অন্য, ওটা তো হট, ওটা কেউ 1 বছরে বা 5 বছরে চেষ্টা করলে তো হবে না। না, 5 বছরে আর্থিক উন্নতিটা কোনো কোনো কারণে হয়ে গিয়ে সে দামি গাড়ি কিনতে পারে, দামি ফ্ল্যাট কিনতে পারে। আভিজাত্যটা ওটা একদিনে তৈরি হবার নয়, ও জেনারেশন, ওটা জেনারেশন। ওটা জেনারেশন লাগে। আমি অনেক সময়তে অনেক চেহারা, ছবি, হাব ভাব দেখে বুঝি হ্যাঁ, যে তার হয়তো সেই আর্থিক সেই সঙ্গতিটা এখন নেই, হ্যাঁ, কিন্তু তার আভিজাত্য বা চিন্তা তার ভাবনা, আভিজাত্যটা থাকবে। তার আভিজাত্য ওটা 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 যাবে না। হ্যাঁ, ওটা একটা অন্য জিনিস। সেই তার সে ওই বললাম যে ছবি বিশ্বাস জলসাঘরের, বিশ্বম্বর ওটা, রায়, হ্যাঁ, ওটা থাকে। ওটা যতই পয়সা হোক, ওটা হবে না, ওটা ওটা হবে না, ওটা অন্য জিনিস। রুচিও, অবশ্যই, রুচিও তার সঙ্গে অবশ্যই আমি রুচি প্রচুর তফাৎ হবেই। হবেই। একটা লোকের প্রচুর পয়সা আছে, এই নতুন পয়সা করেছে, হ্যাঁ, তার বাড়িতে গিয়ে দেখবে নীল রঙের দেয়াল, হ্যাঁ, লাল রঙের পর্দা, হ্যাঁ, কোনটাই কোনো মানানসই নয়। স্টিলের টেবিল, হ্যাঁ, নকশা করা কাঠের চেয়ার। হ্যাঁ, 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 তার সেই নজরটাই নেই, তার নজরটাই নেই, সে নজরটা সেই তৈরি হয়, নজরটাই নেই। নজরটাই তৈরি হয়। ঘরে যে একটা মোড়া রাখলেও তার চেহারা অন্যরকম করে দেওয়া যায়, হ্যাঁ, হ্যাঁ, সেটা তো জানতে হবে। জানতে হবে। এই মোড়ার ওপর তুমি সেই মুহূর্তে শান্তিনিকেতনে ওই হ্যাঁ, এটা ওই চামড়ার ওটা লাগিয়ে দেবে শ্রীনিকেতনের, তার যে একটা টাক করে ঘরের একটা টেলিভিশন হয়ে গেল, নিশ্চয়ই, এটা একটা চোখ, রুচি। হ্যাঁ, নিশ্চয়ই, এবং সবসময় যে কেউ জন্মেছে তা নিয়ে নয়, হ্যাঁ, দেখে 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 শিখে, হ্যাঁ। সেটাও আরে দরিদ্র তো মাদুরে চিরকাল শোয়ে, মাদুর দিয়ে ওয়াল ডেকোরেশনের কথা কি তারা তাদের মাথায় এসছে? আসেনি তো। সেটা রবীন্দ্রনাথের মাথায় মানে এসছে। সেটা করে করে কত সুন্দর হয়ে যাচ্ছে। সেই এটা তো আছেই, এটা তো ভাবতেই হবে। আমি তোমার কাছে জানতে চাইবো যে তোমার এই সুদীর্ঘ পথ চলা এবং নানান মানুষের সঙ্গে তুমি মিশেছো, এটা একটা বিশাল ব্যাপার। ব্যবসার জন্য মাটির কাছাকাছি থেকেছো এবং সবার সঙ্গে সঙ্গে তুমি মধ্যবিত্ত বাঙালি, তার যে একটা জার্নি হয়েছে সেটাও তুমি দেখেছো। তোমার তোমার কাছে কি মানে এটা কিরম চেঞ্জ হলো? ওটা হ্যাভক চেঞ্জ। মধ্যবিত্ত বলতে আমি বলছি, শোনো, আমার বাবা বিত্তবান হিসেবেই পরিচিত ছিলেন এ অঞ্চলে। হুম, হুম, বাবার তখন গাড়ি ছিল না, আমাদের বাড়িতে গাড়ি ছিল না তখন। হুম, হুম। তারপরে যখন মানে আমরা, বাবার পরে আমরা এলাম, হুম, আমাদের বাড়িতে একটা এলো, তারপর দুটো গাড়ি এলো। হুম, হ্যাঁ, আমরা ধনী বলে সেটাকে খুব একটা বলা যাবে না, মানে হুম, অ্যাজ পার বাবার হিসেবে। হুম, দেখো, একটা কথা তো ঠিক, আজকে যা কিছু করে এটাই আছে,
এটা আমার অর্জিত নয়, এটা বাবার অর্জিত। এইখানকার যে প্রপার্টি, এখান থেকে আরম্ভ করে আমাদের যা কিছু, এই পোর্শনটা অন্তত এখানে তো আমাদের আমরা গঙ্গা জলে গঙ্গা পুজো করেছি। হুম হ্যাঁ, মানে বাবার দেয়া জিনিস হুম একটু অন্যরকম করেছি। হুম হ্যাঁ, প্রপার্টি আমরা আরে যতই বলি আমরা প্রমোট করেছি, আরে প্রমোট করেছি মানে কি, আমি তো বিক্রি করেছি। আমি তো প্রপার্টি বিক্রি করেছি, আমি প্লাস করিনি, মাইনাস করেছি। হুম যদি সেই দিক থেকে ভাবো যে বাপের সম্পত্তি বেচে দিয়েছি। হুম হুম হ্যাঁ, তাহলে আমার বাবা তো সম্পত্তি বাড়িয়েছে, আমি বেচেছি। বাবা আমাকে এতটা দিয়েছিল, এখন এতটা আছে। এতটা হয়তো আজকের বাজারে অনেক, তাই আমাকে স্থানীয় লোকেরা বলবে না ওরা বড় লোক। হ্যাঁ, হুম কিন্তু আসলে কি, আমার বাবার সময় যেটা ছিল সেটার থেকে কিন্তু কমেছে, বাড়েনি, বৈভবটা বেড়েছে। তার ওই যে বললাম সন্তান সংখ্যা, হ্যান ত্যান, তাদের মাথায় চিন্তা থাকতো সংসার মানে ছেলে মেয়ে, এদেরকে কি করে বড় করব, এদের কি করে এডুকেশন দেব, এদের কি করে ভালো বিয়ে দেব। এখন তো আমাদের সেই চিন্তা নেই, ওই একটা সন্তান আছে, ও ঠিক আছে, ও তো এনাফ, হুম হ্যাঁ, মোর দ্যান এনাফ। হ্যাঁ, তাহলে আমি এখন চারখানা গাড়ি রাখতে অসুবিধা নেই। হুম, মধ্যবিত্ত যেটা বলছো, আগে মধ্যবিত্ত সম্প্রদায়ের অধিকাংশ ভাড়া বাড়িতে থাকতো, হুম অধিকাংশ। আজকে ভাড়া বাড়িতে লোকের সংখ্যা সত্যি সত্যিই কমে গেছে। ভাড়ার বাড়ির ক্রেজ কমে গেছে। ওই তুমি যদি আবার যদি আমরা দেশভাগের কথা বলি, 47-এর পরে এখানে যে ক্রাইসিসটা হয়েছিল সেটা হচ্ছে যে ওই বৃহৎ সংখ্যক লোক এসে মাথা গোঁজার জায়গা নেই তাদের। কিন্তু আজকে তারপর থেকে তুমি 50 থেকে দেখো, এখানে যারা সেই এসে কোনো রকম একটা বেড়া ফাড়া দিয়ে ঘর, আজকে তাদেরও দোতলা বাড়ি হয়ে গেছে। আজকে তাদের বাড়ির ছেলে মেয়েরা লেখাপড়া শিখে কেউ ডাক্তার হয়েছে, কেউ ইঞ্জিনিয়ার হয়েছে, কেউ প্রফেসর হয়েছে। আজকে তারা মধ্যবিত্ত সম্প্রদায়ের মধ্যে আগের মধ্যে এতে পড়েন না, ওটার সঙ্গে সংজ্ঞায় পড়েন না। পড়ে না। হ্যাঁ, এই যে চেঞ্জটা, এখন মধ্যবিত্ত মানে যার একটা ফ্ল্যাট আছে, একটা গাড়ি আছে, হুম, হুম মানে ওই মোটামুটি ভালোই খাওয়া পড়া করে, 1200 টাকার ইলিশও কেনে। হুম হ্যাঁ, সে মধ্যবিত্ত। হ্যাঁ, তার নিচের লেভেলে সে নয়, সেটা নিম্ন নয়, মধ্যবিত্ত বা নিম্নবিত্ত চলে নিম্ন মধ্যবিত্ত মধ্যে মোটেই নয়। হুম হুম, এখন আহ, মানুষের ক্রয় ক্ষমতাটা কত বেড়েছে। হুম হ্যাঁ, ক্রয় ক্ষমতা বাড়া মানেই তো তার আর্থিক উন্নতি হয়েছে, এটা তো অস্বীকার করা যাবে না। না না, নিশ্চয়ই নয়। আমি 4টে গাড়ি চড়ছি মানে আমার সেই ক্ষমতাটা এসছে বলে তো আমি চড়ছি। চড়ছি। হ্যাঁ, তাহলে মধ্যবিত্ত বলতে এখন আমার খুব একটা মনে হয় না যে মধ্যবিত্ত শব্দটাই ব্যবহার না করা ভালো। উঠে গেছে মধ্যবিত্ত ওটা বলে। উঠে গেছে, মধ্যবিত্ত নেই এখন। ওই মধ্যবিত্তটা এখন গরিব, গরিব। অ্যাকচুয়ালি মধ্যবিত্ত এখন যদি বলো, মধ্যবিত্ত হচ্ছে গরিব। হুম, একটা জিনিস আসলে খুব একটা আলোচনা এসেছিল খুব চমৎকার। একটা যেটা তুমি বলে ঠিক, মধ্যবিত্ত আর নেই, মধ্যবিত্ত আগে থেকে ধনী হয়ে গেছে, ধনীতর হয়েছে, যাই হয়েছে। মধ্যবিত্তর একটা ভ্যালু সিস্টেম ছিল। বিত্তটা যদি আমি বাদ দিই, বিত্তটা যদি আমি অর্থের সঙ্গে বাদ দিই, মধ্যবিত্তর আবার আর কিছু ভ্যালু সিস্টেম, এই গুরুজনদের দেখা হওয়া, সম্মান করা, পড়াশোনা, মধ্যবিত্তর কিছু কালচার, কালচারাল কালচার। ভ্যালু সিস্টেম, এথিক্স, মোরালিটি, এগুলো ছিল। সেগুলো বোধহয় ফরম্যাট তার চেঞ্জ করেছে। হ্যাঁ, অবশ্যই করেছে। সেটা করেছে মানে এইভাবে যে প্রথমত আমরা যদি দেখি যে আমরা যখন ছোট ছিলাম,
খুব স্বাভাবিকভাবে বাড়িতে কেউ এলো, আমার পায়ে ধরে প্রণাম করলাম। তারপরে সে ঘরে বসলো, কেউ কিচ্ছু বলল না। কাঁসার গ্লাসে করে 1 গ্লাস জল ঢাকা দিয়ে নিয়ে এসে বাড়ির কোনো মহিলা দিয়ে গেলেন। এগুলো হুম কোনো কথাবার্তা হচ্ছে না, আসছে, এগুলো হয়ে যাচ্ছে। হুম এর মধ্যে বাড়ির কারোর সঙ্গে কথা হচ্ছে, একটা প্লেটে করে 4টে মিষ্টি, হুম একটা সিঙাড়া দিয়ে এসে আবার তাকে দেয়। এইগুলো ছিল আমাদের মধ্যবিত্ত সমাজের একটা জেনারেল সিস্টেম। হুম আতিথেয়তা। হুম হ্যাঁ, অতিথিকে যা হোক, যেমনই হোক, আতিথেয়তার ক্ষেত্রে সামাজিকতা। কারো বিয়ে হবে, তার জন্য একটা রূপোর সিঁদুর কৌটো নিয়ে গেলেও সে যাবে। যার আরেকটু হয়তো ততটা সঙ্গতি নেই, সে 2টো কাঁচা টাকা দিয়ে হুম আশীর্বাদ করবে। এইটা ছিল মধ্যবিত্ত, এদের কালচারটা, হুম মধ্যবিত্তের কালচার। এখন মধ্যবিত্তের কালচার কি? নেই, কোনো কালচার নেই। কেন কালচার নেই? ধনীরা কি করবে? বাড়িতে ডাকবে না, তোমার ক্লাবে ডাকবে। হুম হুম হ্যাঁ, তোমার গেস্ট এসছে, ভাই এসো, লেক ক্লাবে চলে এসো। হুম হুম, আতিথেয়তাও হলো, বাড়িতেও ডাকলাম না, একটা এর সেমি দূরত্ব রাখলো, ঝামেলা বাড়লাম না। ঝামেলা নেই। ঝামেলা, মূল মূল কথা হচ্ছে ঝামেলা। হ্যাঁ, আমার বাড়িতে 4টে লোক আসবে, আবার রান্না বান্না, হ্যাঁ, এসব। হ্যাঁ, আরেকটা আমি এক্সিট করতে পারবো। ক্লাবে যেই দেখা হলো, হুম, আমি 2 ঘন্টার মধ্যে র্যাপ আপ করে, আচ্ছা ভাই থ্যাংক ইউ, হ্যাঁ, তুমি ব্যাস ব্যাস, ব্যাস ব্যাস, হাই হ্যালো হলো, বাস, চলে গেল। চলে গেল। আমি এটাই। আমার বাড়িতে আমি আবার ঢুকে পড়লাম, আমি আমার ছেলে ঢুকে পড়লাম। এবারে মধ্যবিত্ত বাড়ির আরো যেসব গুণ, আত্মীয় স্বজন। আমাদের বাড়িতে আমি কখনো দেখিনি ফোন করে বা খবর দিয়ে আসতে। যখন ফোন ছিল না তখনকার কথা বাদ দাও, ফোন হওয়ার পরেও কেউ কোনোদিন ফোন করে আসেনি। আমার বাবার জ্যাঠতো ভাইয়ের ছেলে প্রতি মাসে 1 দিন বা 2 দিন ঠিক চলে আসতো এখানে। জেঠিমা, মানে জ্ঞাতি হিসেবে আমার মা জেঠিমা। হুম হ্যাঁ, যেহেতু তার মা মারা গেছে, জেঠিমা বেঁচে আছে, তার কর্তব্যবোধ, জেঠিমার কাছে দেখা করতে যাওয়া উচিত। হুম, কি চমৎকার! এটা এখন পাওয়াই যাবে না। এটা কি পাওয়া যায়? না, না। তুমি যেটা বললে ফোন করে আসার ব্যাপারটা, ওটা তো একটা আমি 3 তলায় থাকি, আমার ভাইপো 4 তলায় থাকে। পুজোর প্রণাম ফোনে আসে। হুম, মেল পাচ্ছি, হোয়াটসঅ্যাপ পাচ্ছি। হুম, জন্মদিনের শুভেচ্ছা পাঠাচ্ছে ফোনে। তা এইটে লোকে নিচ্ছে তো, লোকে মেনে নিচ্ছে। ওই যে তুমি একটু আগে বললে কাকে বিয়ের কার্ড দিতে আসবে, হুম সে বোধহয় আমার মামা, আমার মতন পুরনোপন্থী হবে। যদিও আমি এটাকে আর সম্মানে লাগার মতন বলি না। না না, আমাকে অ্যাডপ্ট করে ট্রেন্ড, নিতে হবে। না না, এই ট্রেন্ড, হ্যাঁ, হ্যাঁ। এটা মেনে নিতে হবে। আগে একটা মধ্যবিত্ত পরিবারের মেয়ের বিয়ে ঠিক হয়েছে, প্রথম কাজ কি? একটা শঙ্খ-টঙ্খ মার্কা কার্ডে ছেপে এলো, তাতে হলুদের ফোঁটা দাও, হুম হুম হ্যাঁ, হুম দিয়ে তারপরে লেখো। এটা লেখো, সেটার বেশ ব্যাপার। ব্যাপার। বস যাক এবং 5-6 জন, কার হাতের লেখা ভালো, হ্যাঁ, কার হাতের লেখা ভালো ইত্যাদি। এ করবে, একজন স্ট্যাম্প লাগাবে, এই মানে হ্যাঁ, একটা মানে এটা কার্ড একটা লিখতে কাজ, হয়, মানে একটা ব্যাপার। একটা কাজ। হুম এটা এটা দিয়ে শুরু হলো। হুম হ্যাঁ, এবারে বিয়ে বাড়ি 3 দিন আগে আমার, মানে আমার আমার বাবাইয়ের, আমার নিজের মেয়ের বিয়ে পর্যন্ত আমি বলছি। একমাত্র আমার মেয়ের বিয়ে হয়েছে আমার বাড়ির বাইরে। হুম বাবাইয়ের বিয়েও এ বাড়িতে। হুম বাবাইয়ের বিয়ের সময়ও আমাদের
জ্যাঠতো খুড়তো বোন, তার ছেলে, মেয়ে চাঁদপাড়া থাকে। চাঁদপাড়া মানে হচ্ছে তোমার প্রায় বাংলাদেশ বর্ডার আর কি, ওই ইয়ের দিকটায়, কি বলে, বনগাঁয়ের দিকটায়। আমি গাড়ি পাঠিয়ে ওনাদেরকে বাড়ি নিয়ে এসেছি। হ্যাঁ, আমি তাদেরকেও গাড়ি পাঠিয়ে, কারণ এমনি আসতে বললে আসতে পারবে না, ওরা এফোর্ড করতে পারবে না। কিন্তু তুমি চাও তারা থাকুক, কিন্তু আমি চাই তারা থাকুক, এই পরিবারের এই হিসেবে তারা থাকুক, আসুক। আমার মেয়ের বিয়ের সময় আমার ফুলদি খুব অসুস্থ, সে বিয়েতে আসতে চাইছে না, যে না আমি ওখানে গিয়ে কোনো ঝামেলা পাবো। আমি, হয় নাকি, আপন পিসি তুই, বলে আমি কি করব, বা বিয়েতে আমি, আমাকে নিয়ে তোরা ব্যস্ত হয়ে পড়বে। আমি হব, অসুবিধে নেই কিছু, তোমাকে, যাই হোক, তাকে আমাকে আনতে হয়নি, আমার ভাগ্নেরা নিয়ে এসছে। বি কলেজের ভেতরে আমি একটা বড় জায়গাতে আমি অনুষ্ঠান করেছিলাম। আমি প্যান্ডেলের একটা দিকে দুটো খাট পেতে রেখেছিলাম, সিঙ্গেল খাট। একটা অ্যাম্বুলেন্স আমার পাড়ার, ওকে বলে দিয়েছিলাম টাকা দেবো, সারাদিন দাঁড়িয়ে থাকবি, বাই চান্স যদি কোনো প্রবলেম হয়, রেস্ট ডাক্তার, ওখানে প্রথমে শুইয়ে দাও, তারপরে তুলে নিয়ে যেখানে নিয়ে যাবার করো। হ্যাঁ, মানে এই ব্যবস্থাগুলো এই জন্যে করেছিলাম যে সবাই আসুক। তোমার মনের ইচ্ছে, আমার মনের ইচ্ছে, এই যে বেঁধে বেঁধে থাকি, এই যে সবাই আয়, এই পরিবার, এই কমিউনিটি, এটাই ছিল তোমার, এটাই ছিল, এটার মধ্যেই আমাদের জীবন কেটেছে। বাকি জীবনটা আমাদেরকে মেনে নিতে হচ্ছে। বাকি জীবনটা যেটা, সেটা হচ্ছে কিছু করার নেই, মেনে নাও, মানতে হবে, না মানলে যাবে কোথায়।